আজকে আমরা পড়ব চলতরিতের কার্শবের সূত্র যে অধ্যায় আগের দিন শুরু করেছি, কার্শবের সূত্র এবং হুইস্টন ব্রিজ করিয়েছিলাম। তো আজকে হুইস্টন ব্রিজের প্রয়োগ, মিটার ব্রিজ সংক্রান্ত বিষয়গুলো জানব এবং পোটেনশিওমিটার বা পোটেনশিয়াল ডিভাইডার বা বিভব বিভাজক এই দুটো যন্ত্রের সম্পর্কে আমরা দেখে নেব। বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা আছে এবং গাণিতিক সমস্যাগুলো ভালো করে বুঝে নিতে হবে। তো প্রথম আমরা আজকে শুরু করব মিটার ব্রিজ, যেটা হচ্ছে হুইস্টন ব্রিজের নীতি বা প্রতিমিত অবস্থা নীতি অনুসারে কাজ করে এবং যার প্রধান কাজ হচ্ছে আমাদের অজানা রোধ এর মান নির্ণয় করা। কোন একটা রোধ আছে যার মান আমরা জানি না, এটা তো আমাদের 12 প্র্যাকটিক্যালেও থাকে। তো প্র্যাকটিক্যাল করবে যখন, তখন বিষয়গুলো দেখে নিতে হবে। তো আজকে আমরা পড়ব মিটার ব্রিজের নীতি এবং এর সাহায্যে কিভাবে অজানা রোধ পরিমাপ করা হয় সেই বিষয়গুলো দেখে নেব। তো প্রথম আমরা দেখব মিটার ব্রিজের চিত্র এবং তার গঠন কেমন হয় এবং প্র্যাকটিক্যাল করার ক্ষেত্রে আমরা কোন কোন জায়গাগুলো জোর দেব। তো মিটার ব্রিজ মিটার ব্রিজের গঠনটা অনেকটা এরকম। এগুলো হচ্ছে তামার পাত একটা কাঠের পাটাতনের উপর বসানো থাকে। তোমরা যখন প্র্যাকটিক্যাল করবে চোখে দেখতে পাবে। আমি মোটামুটি করে বলার চেষ্টা করছি। এই তামার পাতগুলোকে ধরো বোর্ডটাই একটা কাঠের পাটাতন, এর উপর আমরা এগুলোকে ফিক্সড করে দিচ্ছি তামার পাতগুলোকে। এই হচ্ছে মিটার ব্রিজের প্রধান অংশ। এই জায়গাগুলোতে স্ক্রু দেওয়া থাকে। এগুলো একটু ছোট হয়। এটা হলো এ প্রান্ত, এটা বি প্রান্ত। এবি এর মধ্যে একটা 1 মিটার লম্বা তার যুক্ত করা থাকে 100 সেন্টিমিটার, সেই জন্য যন্ত্রের নাম মিটার ব্রিজ। তো এই দিকের যে রোধ, এই থেকে বি এর কার্যকর দৈর্ঘ্য হচ্ছে 100 সেন্টিমিটার। এল লেন্থ হচ্ছে 100 সেমি, যেটা এ থেকে বি এর মধ্যবর্তী দূরত্ব। তো এইখানে আমাদের নোন রেজিস্ট্যান্স আমরা যুক্ত করব, এটাকে প্রকাশ করে আর দিয়ে। এদিকে আমরা আননোন রেজিস্ট্যান্স যুক্ত করব, অজানা রোধ, এটাকে চিহ্নিত করা হয় এস দিয়ে। এসটা হচ্ছে অজানা। ওকে, এই তারের মোট রোধ হচ্ছে পি প্লাস কিউ। এবি তারের মোট রোধ হচ্ছে পি প্লাস কিউ। এবার গ্যালভানোমিটার কোথায় যুক্ত করা হয় আমরা জানি, হুইস্টন ব্রিজের আর প্লাস এস আর পি প্লাস ইউ এর এই মাঝখানটা গ্যালভানোমিটার থাকে। তো গ্যালভানোমিটার যুক্ত করা হয়, এখান থেকে একটা তার বেরিয়ে যায়, এখানে গ্যালভানোমিটার থাকে, দিয়ে জকির সাহায্যে বা স্লাইডারের সাহায্যে আমরা এই দিকটা কানেক্ট করি। এখানে একটা আমরা এই তারের উপর বিভিন্ন কোন একটা জায়গায় নিষ্পন্দ বিন্দু নির্ণয় করব। নিষ্পন্দ বিন্দু মানে যখন গ্যালভানোমিটারের ভেতর দিয়ে কোনো প্রবাহ যাবে না বা প্রতিমিত অবস্থা, গ্যালভানোমিটারের অপর প্রান্তে যে তারটা, এই তারের কোন অবস্থানে স্পর্শ করলে গ্যালভানোমিটারের ভেতর দিয়ে কোনো বিক্ষেপ ঘটবে না, সেটা আমাদের দেখতে হবে খুঁজে। সাপোজ ধরো যখন যুক্ত করেছি এই জায়গায় আমরা প্রতিমিত বিন্দু পেয়েছি সিতে পেয়েছি নাল পয়েন্ট, নিষ্পন্দ বিন্দু, যেটা এ প্রান্ত থেকে দূরত্ব x,
তাহলে বি প্রান্ত থেকে দূরত্ব হবে পুরোটা দৈর্ঘ্য এল ধরেছি, এ থেকে বি এর কার্যকর দৈর্ঘ্য এল, তাহলে এল মাইনাস এক্স। তাহলে এসির দৈর্ঘ্য হচ্ছে এসির দৈর্ঘ্য এক্স সেন্টিমিটার আর সিবির দৈর্ঘ্য হচ্ছে এল মাইনাস এক্স সেন্টিমিটার। এবার যেহেতু যেখানে আমরা নাল পয়েন্টটা পাবো নিষ্পন্দ, এনটাকে বলা হচ্ছে নাল পয়েন্ট বা নিষ্পন্দ বিন্দু, যেখানে পাবো তার বাঁ দিকে রোধটা হচ্ছে পি, এদিকে রোধটা হচ্ছে পি, এদিকে রোধটা হচ্ছে কিউ, কারণ মোটটা পি প্লাস কিউ। সিটা হচ্ছে নিষ্পন্দ বিন্দু পেয়েছি। তো মিটার ব্রিজের তারের প্রতি একক দৈর্ঘ্যের রোধ বললাম ল্যামডা ওহম পার সেন্টিমিটার। তাহলে পি সমান কত হবে, এইটুকুনি দৈর্ঘ্য এক্স, তাহলে এক্স ল্যামডা, ল্যামডা এক্স ওহম। আর কিউ কত হবে, এইটুকুনি দৈর্ঘ্য এল মাইনাস এক্স, তাহলে এল মাইনাস এক্স ইন্টু ল্যামডা ওহম। এবার ব্যাটারিটা কোথায় যুক্ত করা হবে, আমরা কি জানি মিটার ব্রিজের ছবিটা আমরা দেখেছি, এটাকে আমরা যদি আরএস বলি, এই ছবি অনুসারে এটা পি কিউ, এইখানে গ্যালভানোমিটার থাকে, তাই আছে গ্যালভানোমিটার মাঝখানে আছে, দু সাইড থেকে আসে ব্যাটারি, এখানে ব্যাটারি যুক্ত করি, তাহলে এখানেও আমরা ব্যাটারিটা এই প্রান্ত আর এই প্রান্তের মধ্যে যুক্ত করব। সেটা কিভাবে করব তোমরা ঠিক করে লিখে নাও, তারপরে আমি মুছে দিয়ে ব্যাটারি কানেকশনটা দেখাবো। এটা ঘুরিয়ে দিতে হবে। তো আমি মুছে দিচ্ছি। তাহলে কোনটাকে আমরা পেয়ে গেছি, কোনটা রোধ কত, নাল পয়েন্টটা কোথায়, নিষ্পন্দ বিন্দু মানে কি এই প্রান্তের তারটা এই তারের উপর স্পর্শ করলে কোথায় কোন অবস্থানের জন্য গ্যালভানোমিটারের ভেতর দিয়ে কোনো প্রবাহ যাবে না, ফলে গ্যালভানোমিটারের কাঁটার বিক্ষেপ ঘটবে না, জিরোতে ম্যাচ করে থাকবে একদম মাঝখানে। যদি এদিকে যাই কাঁটাটা এদিকে ঘুরবে, এদিকে যদি স্পর্শ করি এদিকে ঘুরবে, মাঝখানে একটা এমন বিন্দু পাওয়া যাবে যেখানে গ্যালভানোমিটারের কাঁটার কোনো বিক্ষেপ হবে না। ঠিক আছে, আমি মুছে দিলাম। তো আমাদের এখানে ব্যাটারিটা যুক্ত করতে হবে। ব্যাটারিটা যুক্ত করবো কোথায়, দুটো প্রান্তে, তাহলে এখান থেকে একটা তার বেরিয়ে আসবে, এখান থেকে একটা তার বেরিয়ে আসবে। তো আমরা এখানে একটা যন্ত্র ব্যবহার করব, তাকে বলা হচ্ছে কমিউটেটর। যন্ত্র ব্যবহার করব, যন্ত্রের চারটে এরকম মাথা থাকবে, তার যে কোনো দুটো বিপরীত প্রান্তে আমরা দুটো তার যুক্ত করলাম, বাকি যে দুটো প্রান্ত পড়ে আছে এটা এটা, এখানে আমরা ব্যাটারি যুক্ত করব। এটা সুইচ, কমিউটেটর সুইচ। কানেকশন যখন করা হবে ব্যাপারটা বুঝবে ভালো করে, ইন্টারেস্টিং জায়গা। কমিউটেটরের কাজ কারেন্টের অভিমুখ উল্টে দেওয়া। তো আমরা যদি কানেকশন করি এটাকে জুড়ি আর এটাকে জুড়ি, তাহলে কারেন্টটা কোথা দিয়ে যাচ্ছে, এখান দিয়ে যেতে পারছে, এটা জোড়া আছে। তাহলে দেখো ব্যাটারির প্লাস দিয়ে কারেন্টটা বেরোলো, এদিকে গেল, এদিকে যেতে পারছে না, ফাঁকা আছে, এদিকে গেল, এদিকে ঘুরলো, এর ভেতর দিয়ে এসে মিটার ব্রিজের ভেতর দিয়ে এসে এখান দিয়ে বেরোলো, এদিকে এলো, এই অবধি এলো, এদিকে যাবে না কারণ খোলা আছে, এদিকে গেল, এদিকে গেল, এদিকে গেল, এখানে এসে মাইনাসে ঢুকে গেল। তাহলে কারেন্টের দিক বুঝতে পেরেছি, কোন দিকে যাচ্ছে কারেন্ট, তড়িৎ প্রবাহের দিকটা দেখানো গেছে। তাহলে ওটা যন্ত্রের নাম কমিউটেটর। এবার যদি আমরা এই দুটো না জুড়ে এই দুটো জুড়তাম, সবসময় অল্টারনেট, যদি এই দুখানা জুড়তাম তাহলে কারেন্ট এই দিক দিয়ে যেত, তখন কোন দিক দিয়ে যেত, কারেন্ট এখানে এসে এদিকে যেতে পারছে না, এদিকে গেল, দেখো ঘুরে গেছে কারেন্ট, গেল এদিকে গেল, এদিক দিয়ে এসে এর ভেতর দিয়ে দুটো ভাগ হয়ে গেল, এখানে এলো, এখানে এলো,
এখানে এলো, এদিক দিয়ে গিয়ে ঘুরে চলে এলো ব্যাটারি। তাহলে দেখো প্রথম ক্ষেত্রে আমরা যে দুটো জুড়েছিলাম তার ক্ষেত্রে আগে কোন দুটো জুড়েছিলাম, এইটা এটা, এই দুটো জুড়েছিলাম যখন, তখন কারেন্টটা ঘুরেছিল ঘড়ির কাঁটার বিপরীতে। আবার যখন এই দুটো জুড়লাম তখন কারেন্টটা ঘুরলো কোন দিকে, ঘড়ির কাঁটার দিকে। তাহলে কমিউটেটরের কাজটা কি হলো, তড়িৎ প্রবাহের দিকটাকে ঘুরিয়ে দিল। ঠিক আছে, এই হচ্ছে কমিউটেটর এখানে ব্যবহার করা হবে। তোমরা প্র্যাকটিক্যাল যখন করবে, হাতে কলমে করলে বিষয়টা অনেক স্পষ্ট হয়ে যাবে। তো নিষ্পন্দ অবস্থায় গ্যালভানোমিটারের প্রবাহ মাত্রা শূন্য, যেহেতু নিষ্পন্দ অবস্থায় গ্যালভানোমিটারের প্রবাহ মাত্রা শূন্য, সুতরাং প্রবাহ মাত্রা শূন্য হলে প্রতিমিত অবস্থায় কি হয়, পি বাই কিউ ইকুয়ালস টু আর বাই এস। সুতরাং পি বাই কিউ ইকুয়ালস টু আর বাই এস। আমাদের উদ্দেশ্য এই এক্স এর মানটা বার করা। কোন জায়গায়, এখানে একটা স্কেল থাকবে, পুরোটা 100, এখান থেকে 0 দিয়ে শুরু হবে, এটা x ইকুয়াল টু 0, এটা x ইকুয়াল টু 100। তাহলে এটা গেল 30 এ নিষ্পন্দ বিন্দু এলো। তাহলে এই দিকটা হলো 30, তাহলে বাকিটুকুনি হবে 70। তাহলে পিটা কত পেয়েছিলাম, পি এর মানটা পেয়েছিলাম ল্যামডা এক্স, কিউটা পেয়েছিলাম ল্যামডা এল মাইনাস এক্স, আর এর মানটা নোন, এটা জানা, এটা নোন রেজিস্ট্যান্স, এটা আননোন রেজিস্ট্যান্স। তাহলে এখান থেকে আমরা এস পেয়ে যাচ্ছি এল মাইনাস এক্স বাই এক্স ইন্টু আর। তাহলে এখানে আমরা আর এর মান যেমন চুজ করব, আর এর মান যেমন আমরা বেছে নেব, সেই অনুসারে নিষ্পন্দ বিন্দু পেয়ে যাব। নিষ্পন্দ বিন্দুর অবস্থান এক্স, এল এর মানটা 100, এল এর মান 100 আর এক্স এর মানটা বসিয়ে দিলে আর এর মান জানি, আননোন রেজিস্ট্যান্সটা পেয়ে যাব। এইভাবে মিটার বিজের সাহায্যে অজানা রোধের মান নির্ণয় করতে পারি আমরা। এবার যেটা বিষয়, একটু ফিজিক্যালি ব্যাপারটা ভাবি। আমরা ধরে এটা এ প্রান্ত, এটা বি প্রান্ত। তো এ প্রান্তে যখন তারটাকে জুড়েছি, নিশ্চয়ই কিছুটা তার ওখানে পাক দিতে হয়েছে, পেঁচিয়ে দিতে হয়েছে। তার মানে যখন তারটা যুক্ত করা হয় মিটার বিজে, বাহ্যিক দূরত্বটা এ থেকে বি এর দূরত্বটা হচ্ছে এল, কিন্তু কার্যকর দূরত্ব মানে দেখে আমরা 100 সেমি মনে করলেও এ প্রান্তে অতিরিক্ত একটু রোধ থাকবে, এ প্রান্তে একটু অতিরিক্ত রোধ থাকবে, কারণ যে তারটা আমরা যুক্ত করছি সেটা কিন্তু দু সাইডে যুক্ত করা হয়েছে, তার জন্য কিছু পরিমাণ অতিরিক্ত রোধ চলে আসবে। এই কারণে এখানে একটা ত্রুটি সংশোধন করব, তাকে বলে প্রান্তিক ত্রুটি, সেটা আমরা দেখে নেব। তো মিটার ব্রিজে যে বর্তনী তোমাদের রাখতে হবে, এটা তো প্র্যাকটিক্যাল বর্তনী। তো আমার মিটার ব্রিজের মূলনীতি লিখতে দিলে যে যে কথাগুলো লিখলাম সবই লিখবো, শুধু ছবিটা একটু পাল্টে দেবো। ছবিটা কেমন আঁকতে হবে সেটা দেখে, ছবিটা এত বড় করে আঁকবো না, ছোট করে আঁকবো। এই এটা হলো আর, এটা এস, এটা আননোন, এটা নোন। তাহলে ডান ফাঁকের যে রোধ সেটা হচ্ছে আননোন, বাম ফাঁকের রোধটা হচ্ছে নোন। এইখানে আমরা গ্যালভানোমিটার জুড়েছি, এখানে নিষ্পন্ন বিন্দু পেয়েছি, এটা এ প্রান্ত, এটা বি প্রান্ত, এইটুকুনি এক্স, এটা হচ্ছে এল মাইনাস এক্স। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম কি, আর এখানে ব্যাটারি জুড়ে দেবো কমিউটেটরের সাহায্যে।
কমিউটেটরের তাহলে কাজটা কি শিখলাম? প্রবাহের অভিমুখ পরিবর্তন করা বা উল্টে দেওয়া। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মিটার ব্রিজের ছবি। তাহলে এখান থেকে আমরা এসটা পেয়ে গেছি L minus x by x into r। এসটা হচ্ছে অজানা রোধ আর মোট p by q। তাহলে এইটুকুনি রোধ হচ্ছে, এটাকে c বিন্দু বললে ac অংশের রোধ হচ্ছে p, cb অংশের রোধ হচ্ছে q, একক দৈর্ঘ্যের রোধ ধরেছি ল্যামডা। এবার a আর b প্রান্তের যে অতিরিক্ত পরিমাণ যে তারটাকে জড়ানোর জন্য যুক্ত করার জন্য যে এক্সট্রা রোধ, সেগুলো আমরা একটু লিখে নেব। a প্রান্তের প্রান্তিক ত্রুটি সমান ল্যামডা এ। ল্যামডা এটা মানে হচ্ছে অতিরিক্ত দৈর্ঘ্য যেটা যুক্ত করা আছে এই প্রান্তে। আর বি প্রান্তে প্রান্তিক ত্রুটি হলো ল্যামডা বি। তাহলে পি যে রোধ সেটার কার্যকর দৈর্ঘ্য একটুখানি এক্স ছিল, এক্স এর সঙ্গে আরো কতখানি দৈর্ঘ্য এক্সট্রা যোগ হচ্ছে, তাহলে পি সমান অতএব সেক্ষেত্রে প্রান্তিক ত্রুটি ধরে নিয়ে যদি আমরা ভাবি তাহলে এটা হচ্ছে এক্স প্লাস ল্যামডা এ আর ইনটু ল্যামডা। আগে ছিল কত এক্স ল্যামডা, এখানে অতিরিক্ত কিছুটা দৈর্ঘ্য অ্যাড হচ্ছে কারণ তারটাকে আমরা ধরে যুক্ত করতে গেলে নিশ্চয়ই এখানে পাকাতে হবে। তাহলে ওই যে যতখানি এক্সট্রা তার ওখানে যুক্ত করা আছে সেটাকে কিন্তু আমরা হিসাবের মধ্যে নিচ্ছিলাম না, কিন্তু নিলে তাহলে কি দাঁড়াচ্ছে, অতএব কিউ সমান এল মাইনাস এক্স প্লাস ল্যামডা বি ইনটু ল্যামডা। তাহলে সেক্ষেত্রে চলে আসছে আর বাই এস ইকুয়ালস টু এক্স প্লাস ল্যামডা এ বাই L minus x plus lambda b। ঠিক আছে, এখানে L সমান হচ্ছে 100 সেন্টিমিটার। এই হচ্ছে এই সমীকরণের সাহায্যে আমরা প্রান্তিক ত্রুটি সংশোধন কেন করা প্রয়োজন এটা আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, মিটার ব্রিজের সাহায্যে যখন আমরা কোনো রোধ পরিমাপ করব কখন মিটার ব্রিজ সবচেয়ে বেশি সুবিধা বা সেন্সিটিভ হবে, প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, 2 নম্বরের প্রশ্ন হিসাবে আসে। মনে রাখতে হবে নিষ্পন্দ বিন্দু যখন মিটার ব্রিজের একদম মধ্যবিন্দুতে অবস্থান করবে মানে 50 সেন্টিমিটারে বা L/2 তে, তখনই মিটার ব্রিজ সবচেয়ে বেশি সুবিধা হবে, এটা আমরা প্রমাণ করব। কি প্রমাণ করব? নিষ্পন্দ বিন্দুর অবস্থান তারের মধ্যবিন্দুতে মানে x = L/2 বা 50 সেন্টিমিটার হলে মিটার ব্রিজ সবচেয়ে বেশি সুবিধা হয়। এটা আমরা প্রমাণ করব। 2 নম্বরের প্রশ্ন হিসেবে আসে, এটা আমরা কিভাবে প্রমাণ করব? তো অজানা রোধ পরিমাপের ক্ষেত্রে নিষ্পন্দ বিন্দুটা যদি তারের মধ্যবিন্দুতে অবস্থান করে সেই ক্ষেত্রে মিটার ব্রিজ সবচেয়ে বেশি সুবিধা। তো আমরা এখান থেকে s পেয়েছি কত, L minus x by x into r। সুবিধা মানে অজানা রোধ পরিমাপের ত্রুটি সবচেয়ে কম। সুবিদিতা সর্বোচ্চ হবে
যখন অজানা রোধ এস পরিমাপে ত্রুটি ds/s ইনটু 100 মানে পার্সেন্টেজ এরর সর্বনিম্ন হবে। মানে ত্রুটি সবচেয়ে কম মানে যন্ত্রটা সবচেয়ে বেশি সুবিধি। লেখাটা ক্লিয়ার? তাহলে কখন সবচেয়ে বেশি সুবিধি হবে? যখন এস পরিমাপে ত্রুটি সবচেয়ে কম। তাহলে আমাদের ds/s টা বার করতে হবে। তো সেটা আমরা একটু দেখি। এটা আমরা এখানে ভ্যারিয়েবলটা x, s পেয়েছি কত? l - x/x ইনটু r। এটাকে আমরা ডিফারেন্সিয়েট করি x এর সাপেক্ষে। তাহলে 1/x 8টা বাইরে রাখলাম, -1 প্লাস l - x -1/x²। ঠিক আছে, এটাকে আমরা ডিফারেন্সিয়েট করে নিয়েছি। তাহলে এটা কত আসছে? এখান থেকে আমাদের চলে আসছে x² হলো, মাইনাসটা কমন নিয়ে নিলাম, মাইনাসটা কমন নিয়ে নিলে আমাদের আসছে x প্লাস l - x ইনটু r। হচ্ছে মাইনাস আমাদের আসছে lr বাই x² মাইনাস lr বাই x²। এটা হলো ds। সুতরাং ds বাই s কত হবে? ds তাহলে কত হলো? lr বাই x² dx, আর s কত এসেছিল? l - x/x ইনটু r। তাহলে আমাদের চলে আসছে ds বাই s টা চলে আসছে কত? এখান থেকে আমরা দেখব। তাহলে এটা আসছে l বাই l dx, 8টা কেটে গেছে, x² মাইনাস lx। ওকে, এরকম একটা জায়গায়। তো এখন ds/s সর্বনিম্ন হবে যখন ddx নিচেরটা সর্বোচ্চ মানে ddx of x² minus lx equals to 0। তাহলে এটা হচ্ছে 2x minus l equals to 0। তাহলে x চলে এলো কত? l/2। x এর মানটা আমরা কি চেয়েছিলাম বার করতে? মধ্যবিন্দুতে থাকবে, অর্থাৎ মিটার বীজ সুবিধি কখন হবে? যখন অজানা রোধ পরিমাপের ত্রুটি সর্বনিম্ন হবে। অজানা রোধ পরিমাপের ত্রুটি সর্বনিম্ন কখন হবে? যখন x এর মান l/2, অর্থাৎ নিষ্পন্দ বিন্দুটি তারের মধ্যবিন্দুতে অবস্থান করতে হবে। নিষ্পন্দ বিন্দু যদি তারের মধ্যবিন্দুতে অবস্থান করে তবেই মিটার বীজ সবচেয়ে বেশি সুবিধে হয় এবং অজানা রোধ পরিমাপের ত্রুটি সবচেয়ে কম হয়। এটা কিন্তু 2 নম্বরের প্রশ্ন হিসাবে আসে, খুব ইম্পর্টেন্ট। এই হলো কি মিটার বীজ সংক্রান্ত। হ্যাঁ, একটা কথা প্রশ্ন আসে একটা, সেটা একটু বলি। একটা প্রশ্ন, মিটার বীজের সাহায্যে খুব উচ্চমানের
বা খুব নিম্নমানের রোধ পরিমাপ করা যায় না। কেন? মিটার ব্রিজের সাহায্যে যে অজানা রোধ এটা নেবো সেটা খুব বেশি হলেও হবে না, কম হলেও হবে না। যদি খুব কম হয়ে যায় তাহলে আর এস, ওপরটা আছে আর এস, নিচটা আছে পি কিউ, আর এস এর ভিতর দিয়ে বেশি কারেন্ট চলে যাবে। যদি এস এর মানটা খুব ছোট হয় তাহলে সেক্ষেত্রে গ্যালভানোমিটারের প্রবাহ মাত্রাটা অনেক বেড়ে যাবে, ফলে গ্যালভানোমিটারটা নষ্ট হয়ে যাবে। আর যদি এসটা খুব বড় হয় তাহলে বেশিরভাগ কারেন্টটা চলে যাবে মিটার ব্রিজের তারের ভিতর দিয়ে, পি প্লাস কিউ মানে মিটার ব্রিজের তার ভিতর দিয়ে। এবার বেশি যদি কারেন্ট চলে যায় তাহলে সেক্ষেত্রে তারটা তাপীয় ফলে জুলের সূত্রানুসারে তাপ উৎপন্ন হওয়ার ফলে ওই যে মিটার ব্রিজের তার, সেই তারের রোধের পরিবর্তন হবে, ফলে অজানা রোধ পরিমাপের ত্রুটি দেখা যাবে। এই কারণে মিটার ব্রিজের সাহায্যে বেশি মানের রোধও বার করতে পারবো না, কম মানের রোধও বার করতে পারবো না। মাঝারি কোনো মান 10 ওহম, 15 ওহম, 20 ওহম এগুলো অবধি ঠিক আছে, মনে রাখবে। এই হচ্ছে আমাদের প্রশ্ন 2 নম্বরের প্রশ্ন আসে। এর পরবর্তী আমাদের টপিক পোটেনশিওমিটার। পোটেনশিওমিটার কি বা পোটেনশিয়াল ডিভাইডার একটাও নাম আছে, বিভব বিভাজক, বাংলায় তো বলি পোটেনশিওমিটার। একটা নাম হচ্ছে বিভব বিভাজক, খুব ইম্পর্টেন্ট। আমাদের বেশ কিছু থিওরি আছে, প্রমাণগুলো দেখতে হবে। তো পোটেনশিওমিটার অনেকটাই মিটার ব্রিজের মতনই জিনিস, কিন্তু সেখানে প্রধান কাজ হচ্ছে কোষের তড়িৎচালক বল নির্ণয় করা। এখান থেকে অনেক প্রশ্ন আছে, ইম্পর্টেন্ট 3 নম্বরের প্রশ্নও আছে, দেখতে হবে। দেখতে থাকো এবং বুঝতে থাকো। তো মিটার ব্রিজের ক্ষেত্রে কেমন থাকে, মিটার ব্রিজ হচ্ছে স্যার পোটেনশিওমিটারের ক্ষেত্রে একটা উৎস থাকবে, এটা হচ্ছে তড়িৎ উৎস, যার তড়িৎচালক বল E0। E0টা হচ্ছে উৎসের তড়িৎচালক বল, তার সাথে একটা শ্রেণীতে রোধ যুক্ত থাকবে, এটা হলো RS। এই উৎসের সঙ্গে মিটার ব্রিজ যুক্ত থাকবে। মিটার ব্রিজে বলছে স্যার, মিটার ব্রিজে যেমন একটা তার ছিল, পোটেনশিওমিটারে 10খানা তার থাকে, প্রায় 10 মিটার লম্বা একটা তার, সেটাকেই আমরা AB নাম দিচ্ছি। এবিটাই হচ্ছে মিটার ব্রিজ বলছি পোটেনশিওমিটারের তার। এর দৈর্ঘ্য হচ্ছে L আর রোধ হচ্ছে R। তাহলে এই যদি হয় তাহলে এখানে এই ভেতর দিয়ে যে কারেন্ট যাবে, তড়িৎ প্রবাহ ঘটবে, তাহলে তড়িৎ প্রবাহটা কত হচ্ছে, আইটা কত হচ্ছে E0 বাই RS প্লাস R। ঠিক আছে, এটা হচ্ছে মিটার ব্রিজের তারের মধ্যে দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহ ঘটবে তার মান। মিটার ব্রিজ না, আমি বারবার ভুল বলছি, পোটেনশিওমিটারের তারের ভিতর দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহ ঘটবে তার মান। তো এবার ধরো আমরা পোটেনশিওমিটারের তারের উপর দুটো বিন্দু নিলাম সি আর ডি। এই সিডির মধ্যে এই দুটো বিন্দুর মধ্যে ভোল্টেজটা কত? এইটুকুনি দৈর্ঘ্য যদি আমরা x বলি, তাহলে x দৈর্ঘ্যের বিভব পতন কত? এটা খুব একটা সুবিধা। দেখো ভোল্টেজটা আমাদের কাছে একটা 100 ভোল্টের সোর্স আছে বা 20 ভোল্টের সোর্স আছে, আমরা 5 ভোল্ট কাজে লাগাতে চাই।
সেটাই হচ্ছে মিটার গেজের একটা সুবিধা। এই যে ভোল্টেজটা সেটা তারের মধ্যে এ থেকে বি এর মধ্যে ভোল্টেজটা ড্রপ হয়েছে। এবার তার মধ্যে যদি আমরা দুটো তার বার করে নিই, এই দুটোর মধ্যে ভোল্টেজটা নিশ্চয়ই পুরোটার থেকে কম হবে, কারণ এখানে ভোল্টেজটা দৈর্ঘ্যের সাথে সমানুপাতে পরিবর্তিত হয়েছে। তাহলে এবি তারের উপরিস্থিত যে কোনো দুটি বিন্দু সি ও ডি এর মধ্যে বিভব পতন ভোল্টেজ ড্রপ অ্যাক্রস সি এন্ড ডি ভিসিডি, ভি মানে কি আইআর, আই কারেন্টই যাচ্ছে, ইনটু আর সিডি বলতে পারি, ভি সমান আইআর। তাহলে আর সিডিটা কত? আর সিডি কে লিখছি আমি, দেখো পুরো রোধটা বলেছি আর, দৈর্ঘ্য এল, তাহলে একক দৈর্ঘ্যের রোধ আর বাই এল ইনটু এইটুকুনি রোধ কত বলেছি এক্স। এবি তারের পুরোটার দৈর্ঘ্য কত বলেছি এল, এটা রোধ বলেছি আর, তাহলে একক দৈর্ঘ্যের রোধ কত হবে আর বাই এল, এইটুকুনির দৈর্ঘ্য কত এক্স, তাহলে এক্স দৈর্ঘ্যের রোধ কত হবে আর বাই এল ইনটু এক্স। তাহলে ভি সিডিটা চলে এলো E0 বাই আর এস প্লাস আর ইন্টু আর এক্স বাই এল। তাহলে এখানে ফাইনালি পোটেনশিওমিটারের তারের উপর অবস্থিত যে কোনো দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য E0 আর বাই এল ইন্টু আর এস প্লাস আর ইন্টু এক্স। তো দেখো এই যে জিনিসটা আমরা পেলাম, যেটাকে ব্র্যাকেট দিচ্ছি, যেখানে আমি একটা ব্র্যাকেট দিলাম, তো এই যে জিনিসটা পেলাম সেটা কিন্তু একটা কনস্ট্যান্ট। একটুখানি ভাবলে E0টা কনস্ট্যান্ট, সোর্স ভোল্টেজ, পোটেনশিওমিটারের তার ক্যাপিটাল আর কনস্ট্যান্ট, আর এসটা কনস্ট্যান্ট, এলটাও কনস্ট্যান্ট। তার মানে ব্র্যাকেটের যে জিনিসটা পেলাম, ব্র্যাকেটের এই যে জিনিসটা পেলাম তাকে বলা হচ্ছে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, বা এই ব্র্যাকেটের জিনিসটাকে আমরা পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, বিভবের নতিমাত্রা বলতে পারি, বা আর কি নাম দিতে পারি, এই E0 আর বাই এল ইন্টু আর এস প্লাস আর। এটাই হচ্ছে পোটেনশিওমিটার তারের প্রতি একক দৈর্ঘ্যে বিভব পতন। এই যে জিনিসটা পেলাম এটা একটা কনস্ট্যান্ট, এবং এই কনস্ট্যান্টটার নাম কি হলো পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, বা পোটেনশিওমিটার তারের প্রতি একক দৈর্ঘ্যে বিভব পতন। মনে রাখতে হবে এইটার মান যত, এর মান যত ক্ষুদ্র হবে এই যন্ত্রের সুবেদিতা তত বৃদ্ধি পাবে। এই যন্ত্রের সুবিধিতা তত বৃদ্ধি পাবে। এই কারণে এটার মান ছোট করতে গেলে কি হবে, এলটাকে বড় করতে হবে, আর এসটাকে। আমাদের হাতে দুটো জিনিস আছে, একটা হলো এল, একটা আর এস। এই দুটো যদি আমরা বড় করি তাহলে আমাদের পোটেনশিওমিটারের সুবিধা বৃদ্ধি পায়। এই কারণে প্রশ্ন আসে দীর্ঘ তারযুক্ত পোটেনশিওমিটার কেন পছন্দ করা হয়, বা পোটেনশিওমিটারের সুবিধিতা কিভাবে বৃদ্ধি করবে। 1 নম্বর দৈর্ঘ্য বৃদ্ধি করে, আর 2 নম্বর কি আরএস মানে শ্রেণীতে যে যোগটা যুক্ত করেছি পোটেনশিওমিটারের সাথে সেই আর এর মানটা বৃদ্ধি করে আমরা
পোটেনশিওমিটারের সেন্সিটিভিটি বা সুবিদিতা বৃদ্ধি করতে পারে। এই হচ্ছে একটা প্রশ্ন। এই কারণে দীর্ঘ তারযুক্ত পোটেনশিওমিটার কেন ব্যবহার করা হয়? যাতে বিভবের নতিমাত্রা পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট বা এটার নাম বলেছিলাম কি, ওই যে লিখেছি একক দৈর্ঘ্যের বিভব পতন বা বিভবের নতিমাত্রা, বিভবের নতিমাত্রাটা ক্ষুদ্র হয়। যত ক্ষুদ্র হবে পোটেনশিওমিটারের সুবিদিতা তত বৃদ্ধি পাবে। ঠিক আছে, এই হচ্ছে পোটেনশিওমিটারের নীতি। তাহলে পোটেনশিওমিটারের নীতি কি? বিভবকে বিভাজন করা যায় প্রয়োজন অনুসারে। এই তারের উপর যে কোনো দুটো বিন্দুতে বিভব আমরা নির্ণয় করতে পারি। সেটা কি হবে? এই পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট কনস্ট্যান্ট ইনটু এক্স। এক্সটা যত বাড়বে, এক্স যত বাড়বে, পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট কনস্ট্যান্ট বলে তার মানে বিভব পতনটা ভিএসিটা মাস্ট বি প্রপোর্শনাল টু এক্স। ভিসিডি এক্স যত বাড়বে ভিসিডির মান তত বাড়বে, কারণ এটা একটা কনস্ট্যান্ট। ওকে, এই হচ্ছে আমাদের পোটেনশিওমিটারের প্রধান নীতি। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ জায়গা, ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করবে। এরপর পোটেনশিওমিটারের যেটা ব্যবহারিক প্রয়োগ, পোটেনশিওমিটারের প্রথম ব্যবহারিক প্রয়োগ হচ্ছে 1 নম্বর, কোষের অজানা কোষের তড়িৎচালক বল নির্ণয়। প্রয়োগ: কোষের ইএমএফ নির্ণয়। কোষের তড়িৎচালক বল নির্ণয় আমরা কিভাবে করব শিখেই ফেলেছি অনেকটা। এটা 2 নম্বর 3 নম্বরের প্রশ্ন হিসাবে আসে। E0টা হচ্ছে আমাদের নোন, একটা অজানা কোষ নেব, তার তড়িৎচালক বল বার করে মনে রাখতে হবে অজানা কোষের তড়িৎচালক বল উৎসের তড়িৎচালক বলের থেকে সর্বদা ছোট হতে হবে। কেন হতে হবে বলছি সেটা। এই তো গেল পোটেনশিওমিটার এ অবধি ফিক্সড, এর কোনো চেঞ্জ হবে না, ছোট। এবার এখান থেকে চলে যাব আমরা অজানা কোষ, যেটা ডান নম্বর। এর সঙ্গে যুক্ত করবো একটা গ্যালভানোমিটার। গ্যালভানোমিটারের অপর প্রান্তটা আবার নিষ্পন্দ বিন্দু বার করতে হবে। এই তারের ওপর এখান থেকে এই তারটা এখান থেকে নিয়ে এই প্রান্তটাকে এরকম টাচ করতে করতে যাবো, এর থেকে আস্তে আস্তে নামবো। একটা সময় দেখবো গ্যালভানোমিটারের কাঁটার কোনো বিক্ষেপ হচ্ছে না, অর্থাৎ নিষ্পন্দ বিন্দুটা পাওয়া গেছে। সিতে নিষ্পন্দ বিন্দু পাওয়া গেল, মানে আমরা কি করলাম, এই তারটাকে একটা পেনের মতো জিনিস দেবে যেটা বলা হয় জকি। সেই জকিটাকে আমরা কি করব, এবি তারের উপর স্পর্শ করতে করতে যাব, করতে করতে যে বিন্দুতে গ্যালভানোমিটারের কাঁটা বিক্ষেপ হবে না, অর্থাৎ নিষ্পন্দ বিন্দু পাওয়া যাবে, সেখান থেকে আমরা বুঝে যাব এখান থেকে নিষ্পন্দ বিন্দু পেয়েছি, মানে এসি অংশের যে বিভব প্রভেদ সেটা অজানা কোষের তড়িৎচালক বলের সমান, কারণ এখানে এখন কোনো কারেন্ট যাচ্ছে না। ফলে এই দুটো পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্স মাস্ট বি ইকুয়ালস টু দ্য পোটেনশিয়াল বা ইএমএফ অফ দ্য আননোন সেল, অবশ্যই সমান হবে। তাহলে কি পোটেনশিওমিটার তারের এটুকুনি এক্স, পুরোটা দৈর্ঘ্য হচ্ছে এল, রোধ আর যেগুলো আগে পেয়েছি ওগুলো আর লিখছি না। পোটেনশিওমিটার এর তারের উপর যে বিন্দুতে নিষ্পন্ন বিন্দু পাওয়া যাবে অর্থাৎ
বৃত্তাকারের কাঁটার বিক্ষেপ ঘটবে না তা প্রথমে নির্ণয় করতে হবে। বিন্দুটাকে আমাকে খুঁজতে হবে কোথায় আছে। এটা প্রথমে আগে নির্ণয় করে নিতে হবে কোন জায়গায় নিষ্পন্দ বিন্দুটা পাওয়া যায়। তাহলে সেটা যদি পেয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে যেখানে নিষ্পন্দ বিন্দু পাবো সেই দৈর্ঘ্যের এক্স দৈর্ঘ্যের যে বিভব পতন মানে অতএব ভিএসি হবে অজানা কোষের তড়িৎচালক বলের সমান। যে দৈর্ঘ্যের জন্য নিষ্পন্দ বিন্দু পাবো সেই দৈর্ঘ্যের যে বিভব পতন সেটা তাহলে ভিএসি ভ্যালু কত হবে, এক্স দৈর্ঘ্যের বিভব পতন কত হয়, E0 R বাই L ইন্টু RS প্লাস R ইন্টু এক্স, এটাই হচ্ছে এক্স দৈর্ঘ্যের যে বিভব পতন সেটা অজানা কোষের তড়িৎচালক বলের সাথে সমান হলো এবং দেখতে পাচ্ছি অজানা কোষের তড়িৎচালক বল এক্স এর সাথে সমানুপাতিক, কারণ সামনের যে অংশটা আছে সেটা হচ্ছে বিভবের নতিমাত্রা, সেটা একটা ধ্রুবক, সেটা আমরা একটু আগে বলেছিলাম এর আগের আলোচনায়। এটা আমাদের খুব একটা গুরুত্বপূর্ণ পোটেনশিওমিটারের সাহায্যে এইভাবে তাহলে নিষ্পন্দ বিন্দুর অবস্থান বার করে আমাদের অঙ্ক করার ক্ষেত্রে RS এর মান, আর হলো এবি রোধ, পোটেনশিওমিটারে তারের রোধ আর, RS এর মান, E0 এর মান, L এর মান সবই বলে দেওয়া থাকবে। তো আমাদের কি নির্ণয় করতে হবে, নিষ্পন্দ বিন্দুর দূরত্ব এক্সটা নির্ণয় করে এখানে যদি বসিয়ে দিই তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব অজানা কোষের তড়িৎচালক বলের মান কত। তো এই সূত্রের সাহায্যে কোনো কোষের তড়িৎচালক বল নির্ণয় করা সম্ভব। মনে রাখতে হবে এক্ষেত্রে ই এর মান অবশ্যই E0 এর তুলনায় কম হতে হবে। যদি কম না হয় সেক্ষেত্রে নিষ্পন্দ বিন্দুটা এবি তারের মধ্যে কখনোই পাওয়া যাবে না। এটাও প্রশ্ন আসে কখন পাওয়া যাবে না, যদি অজানা কোষের তড়িৎচালক বল উৎসের তড়িৎচালক বল অপেক্ষা বেশি হয়ে যায়, সেক্ষেত্রে নিষ্পন্দ বিন্দু যেটা সি বা এন সেটা তারের মাঝে কোথাও পাওয়া যাবে না, এটা আমাদের খেয়াল রাখতে হবে। অর্থাৎ অজানা কোষের তড়িৎচালক বল নির্ণয়ের ক্ষেত্রে প্রথম লক্ষ্য রাখতে হবে কি, উৎসের তড়িৎচালকটার বলটা যেন অবশ্যই অজানা কোষের তুলনায় বড় হয়। যদি না পাই নিষ্পন্দ বিন্দু তাহলে বুঝে নেব কি, এখানে অবশ্যই বুঝে নেব অজানা কোষের তড়িৎচালক বলটা উৎসের তড়িৎচালক বল অপেক্ষা বেশি। এই কারণেই আমরা এখানে নিষ্পন্দ বিন্দুটা পাচ্ছি না। তাহলে নিষ্পন্দ বিন্দু পেতে গেলে বা পোটেনশিওমিটারের সাহায্যে কোষের তড়িৎচালক বল নির্ণয়ের ক্ষেত্রে প্রথম আমাদের খেয়াল রাখতে হবে ই এর মানটা E0 থেকে যেন অবশ্যই ছোট হয়। এরপর আমরা যেটা দেখব কোষের আভ্যন্তরীণ রোধ নির্ণয়ের ক্ষেত্রে পোটেনশিওমিটার কিভাবে ব্যবহার করা হয়। এটা 3 নম্বরের প্রশ্ন হিসাবে তোমাদের বোর্ড এক্সামে আসে। এছাড়াও সূত্রটা মনে রাখলে এমসিকিউ করার ক্ষেত্রে সুবিধা হবে। সূত্রটা খুব সহজ যেটা আসে আমি বলেই দিয়েছি, এই অবধি আমাদের জানাই থাকবে। কোষের 2 নম্বর প্রয়োগ, কোষের আভ্যন্তরীণ রোধ নির্ণয়। এখানে বর্তনীটা আমরা আঁকবো, একটা আভ্যন্তরীণ রোধ, এটাই আমরা নির্ণয় করবো। আর এর মানটা কত, এটা হচ্ছে ই। এখানে একটা চাবি দেবো, সুইচ বা চাবি, এখানে একটা বাহ্যিক রোধ যুক্ত করতে হবে। এই দুটোকে জুড়ে দেবো, এখান থেকে যাবে গ্যালভানোমিটার। ঠিক আছে, এটা
চাবি। প্রথমে কি করব, এই আর রোধটাকে বর্তনী থেকে বিচ্ছিন্ন রাখবো, চাবিটা খোলা থাকবে, যুক্ত থাকবে, মানে যুক্ত থাকলে এখান থেকে কারেন্ট ফ্লো করবে। তো মনে করি বর্তনীতে যখন আর রোধ যুক্ত থাকবে না, তখন নিষ্পন্দ বিন্দু সিতে পাওয়া গেল। সিতে দেখাচ্ছে, সিতে পাওয়া গেল ও যুক্ত থাকলে ডি তে পাওয়া গেল। একবারে লিখে নিলাম, যখন আর রোধটা যুক্ত নেই তখন নিষ্পন্দ বিন্দু পাওয়া গেল সিতে, আর যখন যুক্ত আছে তখন নিষ্পন্দ বিন্দু পাওয়া গেল ডিতে। ডিতে নিষ্পন্দ বিন্দু পাওয়া গেল। ওকে, তো যেহেতু আর রোধটা যুক্ত করেছি, তাহলে তার ফলে নিষ্পন্দ বিন্দুর দৈর্ঘ্যটা কমে যাবে, কারণ ভোল্টেজটা কিছুটা কমে যাবে। তো প্রথম ক্ষেত্রে তাহলে পাওয়া গেছে সিতে, আর পরে পাওয়া গেছে ডিতে। তাহলে সিতে যখন পেয়েছি তাহলে আগেরটার মতনই হবে। তাহলে সেই ক্ষেত্রে হবে ই সমান, মানে যুক্ত না থাকা অবস্থায়, তাহলে কত হবে, যুক্ত না থাকা অবস্থায় ই সমান হবে, যা সূত্র ছিল আমাদের E0 আর আর ড্যাশ করলাম, পোটেনশিওমিটার রোধটা হচ্ছে আর, আর বাহ্যিক রোধটা আর ড্যাশ, L ইন্টু RS প্লাস আর ইন্টু সিতে পেয়েছি, মানে এসি। এসি সমান ধরে নিচ্ছি L2 আর AD সমান ধরে নিচ্ছি L1 ইন্টু L2। আগের সূত্রের মতন যেখানে নিষ্পত্তি বিন্দু পাবো, যুক্ত না থাকা অবস্থায় তাহলে কোষের তড়িৎ চালক বল, আগে যে প্রিন্সিপাল আমরা কাজে লাগিয়েছি এটা হচ্ছে নতিমাত্রা, এটা 1 নম্বর সম্পর্ক। আর এই লেখাটা মুছে দিচ্ছি, এখানটা হিসেব করব। যুক্ত থাকা অবস্থায় যদি এটা যুক্ত করে দিই তাহলে এখান থেকে একটা কারেন্ট ফ্লো করবে। তাহলে দেখো যুক্ত থাকলে ডি তে পেয়েছি, তাহলে এডি যা ভোল্টেজ হবে, ভিএডি যা হবে সেটা, এটা যদি আমরা নাম দিই এক্স ওয়াই এর ভোল্টেজ তাই হবে, কারণ এডির সাথে এটা প্যারালাল সমান হবে। এটা যদি বলি ধরো আমরা নাম দিলাম ধরো ইউভি ভোল্টেজ তাই হবে, সেটা হচ্ছে আইআর। তাহলে এডির ভোল্টেজ কত, E0 R বাই L ইন্টু আর এস প্লাস আর ইন্টু এডির দৈর্ঘ্য ধরেছি L1 সমান হবে I আর ড্যাশ। এটা 2 নম্বর সমীকরণ। এই দুটো সমীকরণ আমরা ব্যবহার করে, আর আইটা তাহলে কথা হচ্ছে বাহ্যিক বর্তনীর প্রবাহ মাত্রা, ই হলো তড়িৎচালক বল, এটা হচ্ছে আর ড্যাশ প্লাস আর, বাহ্যিক বর্তনীর প্রবাহ মাত্রা এটা।
এই তিনটে সম্পর্ক কাজে লাগিয়ে আমরা আর এর মানটা বার করব। দেখে নাও ঠিক করে, আমি মুছে দিয়ে বাকি ক্যালকুলেশনটা করব। ছবিটা তাহলে মুছে দিচ্ছি, তোমরা ঠিক করে দেখে নেবে, আমার জায়গা নেই করার। বাহ্যিক রোধ আর পোটেনশিওমিটারের রোধ হচ্ছে বাহ্যিক রোধ আর ড্যাশ, পোটেনশিওমিটারের রোধটা আমি আর প্রথম থেকে ধরে আসছি, তাই চেঞ্জ করলাম না। তাহলে আমাদের অতএব 2 নম্বর সমীকরণ অনুযায়ী E0 R by L into RS plus R into L1 সমান I কত I R dash, I হলো এটা E by R dash plus R into R dash। এবার প্রথমে ফার্স্ট সমীকরণে আমরা E এর মানটা পেয়েছি, এটা বসিয়ে দিই। তাহলে E0 R by L RS plus R L1 সমান E এর মানটা কত পেয়েছি E0 R by L RS plus R, এটা হলো E এর মানটা বসে গেল ইনটু L2 ইনটু R dash by R dash plus R। দেখো ঠিক করে দেখলাম কি করলাম। 1 নম্বর সমীকরণ থেকে E এর মানটা আমরা বসিয়ে দিয়েছি, L2 আছে L1 আছে, তাহলে আলটিমেটলি কেটে গিয়ে তাহলে কত হলো L1 সমান চলে এলো L2 ইনটু R dash plus R dash plus R। তাহলে আমাদের এখান থেকে R চলে এলো, তাহলে এখান থেকে আমরা যদি লিখি R dash বা R dash plus R by R সমান আমাদের চলে আসছে L2 by L1। L2 টা বড় ছিল, L1 টা ছোট, তাহলে R চলে এলো কত অজানা কোষের তড়িৎচালক বল L2 by L1 minus 1 into R dash। তাহলে অজানা কোষের তড়িৎচালক বলের সূত্রটা আমরা পেয়ে গেছি। তো এই সূত্র কাজে লাগিয়ে আমরা অঙ্ক করতে পারবো। দু একটা গাণিতিক সমস্যা এবার আমরা দেখে নেব ছায়া প্রকাশনীর বই থেকে, যাতে তোমাদের অসুবিধা না হয় তার জন্য অঙ্কগুলো আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমি একটা অঙ্ক বোর্ডে ছবিটা এঁকেছি। প্রবলেম সেট 2 এর 5 নম্বর প্রশ্ন। এবি পোটেনশিওমিটারে তারের দৈর্ঘ্য 100 সেন্টিমিটার, রোধ হচ্ছে 10 ওহম, এসি বলেছে 40, গ্যালভানোমিটারের বিক্ষেপ হচ্ছে না, আর এর মান কত? তো আমরা যখন থিওরি করেছি তখন এই আরটাকে, এটা হচ্ছে E0, এটা সোর্স, এটা অজানা রোধ E, এইটুকুনি হচ্ছে X, আর পুরোটা হচ্ছে L। তাহলে আমাদের এটা ছিল RS, RS এর মানটা বার করতে হবে। কি সূত্র ছিল? E সমান ছিল কি E0 R by L into RS plus R into X, এটা সূত্র ছিল। একদম সূত্রে বসিয়ে দেবো, তাহলে অঙ্ক হয়ে যাবে। তো দেখো ইটা কত দিয়েছে 0.02, E0 কত আছে 2, পোটেনশিওমিটার তারের রোধ কত বলেছে 10 ওহম, X বলেছে কত 40 সেমি, পোটেনশিওমিটার তারের দৈর্ঘ্য কত বলেছে 100 সেমি, RS টা জানি না, আর RAB কত বলেছে 10। এখান থেকে R এর মানটা আমরা খুব সহজেই হিসাব করতে পারছি। কেটে গেল 4 হলো, তাহলে RS প্লাস 10 চলে আসছে, 4 দুগুণে 8 বাই 0.02, তার মানে 400। তাহলে RS চলে এলো 390
ওহম। তাহলে আরএস এর মানটা চলে এলো 390 ওহম। আশা করি বোঝা গেছে, খুবই সহজ অঙ্ক, সূত্রটা তোমরা খেয়াল রাখবে, তাহলেই দেখবে অঙ্কগুলো পেরে যাচ্ছ। আচ্ছা, এবার 6 নম্বর অঙ্কটা দেখো। বলেছে একটি পোটেনশিওমিটারের পরীক্ষায় তারের 6টা নাম লিখলাম, হচ্ছে 7টা একই অঙ্ক, 6 7 একই অঙ্ক আমি লিখে ফেলেছি, এটা 7 নম্বর অঙ্ক হবে। 7 অঙ্কটা দেখো। একটি পোটেনশিওমিটারের তারের 240 সেন্টিমিটারের কোনো কোষ প্রতিমিত অবস্থায় সৃষ্টি করে। কোষটিকে 2 ওহম রোধ দ্বারা শান্ট করা হলে প্রতিমিত দৈর্ঘ্য হয়ে 120 সেন্টিমিটার। কোষটির আভ্যন্তরীণ রোধ কত? আমরা জানি যখন বাহ্যিক রোধ শান্টটা যুক্ত থাকবে না তখন দৈর্ঘ্যটা বড় হবে, শান্ট যুক্ত করলে দৈর্ঘ্যটা ছোট হবে। L2 হচ্ছে প্রথম দৈর্ঘ্য, শান্ট আর যখন যুক্ত ছিল না আর ড্যাশ, শান্ট যুক্ত করলে দৈর্ঘ্য কমে গেল। শান্টের মান দেওয়া আছে আর কত, কি সূত্র? একটু আগে পেলাম L2 বাই L1 মাইনাস 1 ইন্টু আর ড্যাশ। তাহলে L2 কত? 240 বাই 120 মাইনাস 1 ইন্টু আর ড্যাশ। তাহলে হচ্ছে 2 বিয়োগ 1, আর ড্যাশ হচ্ছে 2, তাহলে হচ্ছে 2 ওহম। তাহলে আভ্যন্তরীণ কোষের আভ্যন্তরীণ রোধের মান হলো 2 ওহম। আচ্ছা, তোমরা একই রকম করে 6 নম্বর অঙ্কটা করে নেবে, একই অঙ্ক, আলাদা অঙ্ক নয়। এরপরে আমরা একটু পরবর্তী একটা অঙ্ক দেখি, 9 নম্বর অঙ্কটা। 9 নম্বর অঙ্কটা দেখি কি বলেছে। 9 নম্বর অঙ্কটা কি বলেছে? একটা ছবি দেওয়া আছে, ছবিটাকে এঁকে নিই। এটা এ, যেটা আমাদের কমন ছবি। এটা বি, কোষটা দিয়েছে কত? এটা দিয়েছে ই, E1 দিয়েছে, E0টাকে এরা E1 লিখেছে, যা লিখেছে RS-টাকে R লিখেছে, যেটা আমাদের কমন ছবি। আচ্ছা, এখানে আছে অজানা কোষ গ্যালভানোমিটার, নিষ্পন্দ বিন্দু পেয়েছে সিতে, নিষ্পন্দ বিন্দুটা পেয়েছে সিতে। কিছু মান দেওয়া আছে, মানগুলো দেখি। মান বলে দিয়েছে কি? আচ্ছা, এবি পোটেনশিওমিটারের দৈর্ঘ্য 50, এবি সমান বলেছে L 50 সেন্টিমিটার। পোটেনশিওমিটারের তারের রোধ আর এবি বলে দিয়েছে 1 ওহম। E1টা বলেছে 24, মানে E0 যেটা আমাদের সূত্রে E0 যেটা আমরা ব্যবহার করেছি 24 ভোল্ট। আচ্ছা, আভ্যন্তরীণ রোধ নগণ্য R এর মান, মানে RS যেটা এখানে ছবিতে R দিয়েছে সেটা RS, শ্রেণী রোধটা হচ্ছে 15 ওহম। আচ্ছা, AC সমান X, নিষ্পন্দ বিন্দুর দূরত্ব X হয় কত? 36 সেমি, 36 সেন্টিমিটার। তাহলে অজানা কোষের তড়িৎচালন বল কত হবে? E কত হবে? এটা E। আমাদের এর সূত্র কি শিখেছি? E সমান E0 R AB X বাই L ইন্টু RS, RS এখানে R প্লাস হচ্ছে RA। একই সূত্র, আগের অঙ্কটায় দেওয়া ছিল না, আগের অঙ্কে ইটা দেওয়া ছিল, x বার আর এর মানটা বার করতে বলেছিল, RS টা কত, আর এখানে RS টা দেওয়া আছে, ইটা বার করতে বলেছে। এই তো অঙ্ক, ঘুরিয়ে ফিরিয়ে সেই একই অঙ্ক। আচ্ছা, মানগুলো আমরা বসিয়ে দিই। E0 24, AB এর রোধ কত বলেছে 1, X কত বলেছে 36, L বলেছে হচ্ছে 50, RS বলে দিয়েছে 15, এটা 15 ওহম, এটা RS বা R দিয়েছে এখানে, এটা E0 বা E1 আমরা যেটা শিখেছি সেই অনুসারে বসাচ্ছি, আর RB বলেছে কত 1। তাহলে এটা হিসাব করলে আমরা এর মানটা পেয়ে যাচ্ছি। আমরা একবারে সময় নষ্ট না করে ক্যালকুলেটরে বসিয়ে দিই। 24 গুণ 36
ডিভাইডেড বাই হচ্ছে 50 গুণ 16 1.08 কত উত্তর দেওয়া আছে 1.08 এটা চলে এলো 1.08 ভোল্ট। সূত্রগুলো একটু মনে রাখলে অঙ্কগুলো কিন্তু খুবই সহজভাবে আমরা করে ফেলতে পারছি। বর্তনী যতই বড় হোক সূত্র যা শিখিয়ে দিয়েছি মনে রাখবে, বসাবে, উত্তর পেয়ে যাবে। ছবিটা খেয়াল রাখতে হবে কোনটা কিসের মান, কোনটা আরএস, কোনটা E0, কোনটা অজানা রোধ। গ্যালভানোমিটার যেটা যুক্ত থাকবে সেটা অজানা হবে, আর এবির সঙ্গে যেটা যুক্ত থাকবে সেটা হচ্ছে উৎস হবে। এটা আমাদের মনে রাখবে, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের পোটেনশিওমিটার সংক্রান্ত অঙ্কগুলো। তো আমি কয়েকটা গাণিতিক সমস্যা দেখিয়ে দিলাম। হ্যাঁ, মিটার বীজের কিছু অঙ্ক দেখিয়ে দিই। মিটার বীজের এবার আমরা যেটা প্রান্তিক ত্রুটি শিখেছি সেই সংক্রান্ত তোমরা সেট 2 তো না, হ্যাঁ আগেরগুলো সেট 1 ছিল, সরি এগুলো সেট 1 এর অঙ্ক ছিল, বোঝাও যায় না। সেট 2 এবার দেখি, সেট 2 এর মধ্যে একটা অঙ্ক আমরা দেখতে পারি। সেট 2 ধরো বললাম 7 যদি দেখি, সেট 2 কটা অঙ্ক দেখি, সেট 1 এর গুলো হলে আমি তো বলতে ভুল করেছিলাম। সেট 2 কিছু অঙ্ক দেখি, দু একটা দেখে যে ক্লাস শেষ করে দেব। প্রবলেম সেট 2 7 সেট 2 7 নম্বর অঙ্ক কি বলেছে দেখো। বলেছে একটি মিটার বীজের বাম ফাঁকের রোধ 3 ওহম এবং আমাদের সূত্র কি ছিল, R/S সমান ছিল হচ্ছে x প্লাস ল্যামডা a বাই l মাইনাস x প্লাস ল্যামডা b। ল্যামডা a ল্যামডা b ছিল প্রান্তিক ত্রুটি, x ছিল হচ্ছে নিষ্পন্দ বিন্দুর অবস্থান বাঁ দিক থেকে, আর পুরোটা ছিল 100 সেন্টিমিটার l। এটা হচ্ছে 100 সেন্টিমিটার। প্রথমে কি বলেছে, বাম ফাঁকের রোধ কোনটা R, ডান দিকের রোধ হচ্ছে S। বাম ফাঁকের রোধ R সমান যদি 3 ওহম হয় আর ডান ফাঁকের রোধ S যদি 4 ওহম হয়, নিষ্পন্দ বিন্দু পাওয়া গেল x বলেছে 42.1 সেন্টিমিটার। তাহলে ফার্স্ট ইকুয়েশনটা কি পাচ্ছি, 3 এর 4 সমান 42.1 প্লাস ল্যামডা a বাই 100 মাইনাস 42.1 প্লাস ল্যামডা b। এটা এক নম্বর সমীকরণ। এরপর কি বলেছে, যদি রোধ দুটিকে অদল বদল করা হয় তাহলে নিষ্পন্দ বিন্দু 15 সেমি ডান দিকে সরে গেল, মানে b এর দিকে সরে গেল। দ্বিতীয় ক্ষেত্রে R সমান 4 ওহম, S ইকুয়ালস টু 3 ওহম, তাহলে x কত হবে, আরো 15 বেশি মানে 57.1। ডান দিকে সরে যাওয়া মানে x টা আরো বড় হয়ে যাবে, তাহলে সেই ক্ষেত্রে কত পাচ্ছি, 4 এর 3 সমান 57.1 প্লাস ল্যামডা a বাই 100 মাইনাস 57.1 প্লাস ল্যামডা b। এই দুটো সমীকরণকে তোমরা সমাধান করলে আমাদের এখানে প্রান্তিক ত্রুটির নির্ণয় করো। তাহলে এই দুটো সমাধান করে প্রান্তিক ত্রুটি যে দুটো দেওয়া আছে, ল্যামডা a কত, ল্যামডা b কত নির্ণয় করবে, কমেন্টে জানাবে উত্তরটা মিলল কিনা। এটা তোমাদের কাজ, করে ফেলবে। আচ্ছা, চলে যাই সেট 2 এর 3 নম্বর অঙ্ক পোটেনশিওমিটারে। সেট 2 পোটেনশিওমিটার সংক্রান্ত অঙ্ক। 100 সেমি রোধের একটি পোটেনশিওমিটার। আচ্ছা, ছবিটা আমরা এঁকে নিই। E0 আছে, এখানে একটা রোধ আছে, আমি রোধটা এঁকে রাখছি, দিয়েছি কিনা জানি না। E0, এটা RS, এটা AB, বাহ্যিক রোধ, গ্যালভানোমিটার, নিষ্পন্দ বিন্দু। এই হলো আমাদের প্রধান ছবি। অঙ্ক কি বলেছে দেখি। 100 ওহম রোধের একটি পোটেনশিওমিটারের তার, তাহলে R AB বলে দিয়েছে 100 ওহম। আচ্ছা, 2 ভোল্টের তড়িৎচালক বল এবং আভ্যন্তরীণ রোধ E0 বলেছে 2 ভোল্ট। যুক্ত করা হলো A প্রান্ত থেকে A বিন্দু এবং তারের উপস্থিত একটি বিন্দু C এর মধ্যে প্রায় অসীম রোধের একটি ভোল্টমিটার
লাগানো হলো। আচ্ছা আচ্ছা, এখানে একটা ভোল্টমিটার যুক্ত করেছে, এ আর সি এর মধ্যে একটা ভোল্টমিটার যুক্ত করেছে, যার রোধটা হচ্ছে অসীম। ভোল্টমিটার যুক্ত করা হলো, ভোল্টমিটারের পার্ট 0.72। আচ্ছা, এটার মান কোনো দেয়নি, আমাকে এটা কিছু বলে দেয়নি। আর এসটা 0.72 ভোল্ট। ওকে, এবি তারের, আচ্ছা 0.72 ভোল্ট হলে সি বিন্দু এবি তারকে কি অনুপাতে বিভক্ত করেছে? খুবই সহজ ব্যাপার। আমরা কি জানি, তাহলে এইটুকুনি দৈর্ঘ্যকে আমরা যদি এক্স ধরে নিই, তাহলে এটা কত বলেছিল? 2 ভোল্ট। তাহলে ভিএসি বলে দিয়েছে 0.72 ভোল্ট। অতএব ভি সিবি কত হবে? 2 মাইনাস 0.72, মানে 1.28 ভোল্ট। তো এবার এইটুকুনি দৈর্ঘ্য যদি এক্স হয়, এই দুটোর বলেছে কি অনুপাতে বিভক্ত করেছে, এটা কি অনুপাতে বিভক্ত করেছে। আমাদের এটার দৈর্ঘ্য এক্স, তো বাকিটা আমাদের তো দরকারই নেই, অনুপাত বলেছে। তো আমরা কি জানি, এইটার যে তুল্য তার সঙ্গে একটা শ্রেণী সমবায় ভোল্টেজ দৈর্ঘ্যের অনুপাতে ভাগ হয় বা রোধের অনুপাতে। তাহলে আর এসি ইজ টু আর সিবি সমান ভিএসি ইজ টু ভিসি। তাহলে আর এসি মানে কি? রোধ আবার দৈর্ঘ্যের সমানুপাতিক, তার মানে এসি ইজ টু সিবি সমান ভিএসি কত বেরিয়েছিল? 0.72 ইজ টু 1.28। তাহলে 72 ইজ টু 128। উত্তরটা মনে হয় গন্ডগোল আছে, যেটা আসছে সেটাই উত্তর, দেখি কত আসে। 72 ভাগ 128, 9/16 আসছে। উত্তরটা গন্ডগোল আছে। 9:, তোমাদের যদি 72:128 ওই হিসাবটা বিয়োগ করলাম তো, 2 মাইনাস 1.28, 1.28 ছিল তো না? কত কেন ছিল না? 2 মাইনাস, সরি 0.72, 1.28। তাহলে 72:128, 9:16 উত্তর হবে। উত্তরে ভুল আছে। তোমাদের যদি ছায়া প্রকাশনের এক থাকে তোমরা একটু দেখে নেবে, উত্তরটা কারেক্ট করে নেবে। উত্তর আশা করি এটাই হবে, কারণ এখানে যেহেতু রোধটা অসীম বলেছে, যদি কোনো রোধ বলতো তাহলে কিন্তু আমরা পেতাম, কিন্তু অন্য কোনো উপায় নেই, যা বলেছে সেটা। আচ্ছা, এরপর আমরা পরের অঙ্কটা দেখে নেবো, 4এরটা। এটাই লাস্ট অঙ্ক, পড়িয়ে ছেড়ে দেবো আজকে ক্লাস। তোমরা একটু দেখে আমাকে বলো ছায়াতে কি উত্তর দেওয়া আছে 3এরটা। আচ্ছা, 100 ওহম রোধের সুষম গ্যালভানোমিটার একই রকম বলেছে, মধ্যবিন্দু এত 360 ওহম রোধের একটি ভোল্টমিটার যুক্ত করলে ভোল্টমিটার পাঠা এত হলে তড়িৎচালক বল কত? একই ছবি, কোষের তড়িৎচালক বল দেওয়া নেই, এটা বার করতে হবে। এটা 100 ওহম রোধ বলেছে, আর এর মধ্যে একটা ভোল্টমিটার যুক্ত করেছে। এ বি সি, ভোল্টমিটারের রোধ বলে দিয়েছে কত ওহম? 360 ওহম, 360 ওহম। আর এর মধ্যে বলে দিয়েছে 1 ভোল্ট। আর কিছু বলেছে এ বিন্দু এবং মধ্যবিন্দু, আচ্ছা মিডল পয়েন্ট। এই এবির যে রোধ বলেছে, এবি রোধটা কত বলে দিয়েছে আমাদের এখানে? 100 ওহম। তাহলে এইটুকুনি হবে 50 ওহম, এটাও হবে 50 ওহম। তাহলে এটার এই দুটো বিন্দু যদি ভিএসি যদি হয়, আমরা এর ভোল্টেজটা E0 ধরেছি 1 ভোল্ট, তাহলে ভিসিবি তাহলে কত হবে? বাকি কত করে থাকলো? E0 মাইনাস 1। এবার আমরা আগের নিয়মেই করব, আর এসি ইজ টু
RCB সমান এর ভোল্টেজ কত VAC is to VCB। আমাদের এই নিয়মে অঙ্কটাই করব, এটাই নিয়ম, এটা সহজ নিয়ম। তাহলে RAC টা কত হচ্ছে, এই দুটোর তুল্যরোধ কত, ওখানে এটা অসীম বলেছিল তাই তুল্যরোধ বার করেন। তাহলে 50 × 360 বাই 50 প্লাস 360 is to এটার রোধ কত 50 সমান এটার ভোল্টেজ কত 1 is to E0 - 1। এখান থেকে আমরা E0 এর মানটা বার করব, এটা কেটে গেল। তাহলে 360 বাই 410 সমান 1 বাই E0 - 1। তাহলে এখানে হিসাব করি, 360 E0 - 360 সমান 410। তাহলে E0 কত চলে আসছে, এটা দিকে গেলে হলো 770 বাই 360, 770 বাই 360 কত আসে, 770 ডিভাইডেড বাই 360, 2.138 উত্তর আছে 2.14। ঠিক আছে, 2.138 ভোল্ট, বা এটাকে আমরা লিখতে পারি 2.1 ভোল্ট। তাহলে এই অঙ্কটা যদি এই নিয়মে ঠিক হয় তাহলে আগের অঙ্কটাও ঠিক আছে, তার মানে আগের অঙ্কের উত্তর ভুল আছে। ঠিক আছে, তো আমি করে দিলাম, তোমরা একটু দেখে নিও। তো আমার কোনো ডাউট নেই 9:16 আসবে, কারণ আমার প্রসেস কোনো ভুল নেই, আমার কনসেপ্টেও কোনো ভুল নেই, কনফিডেন্স তোমাদেরও থাকতে হবে। ওকে, তো আমাদের এখানে যেহেতু অসীম রোধ বলেছিল তাই এখানে এই রোধটাকে আমরা কোনো কাজে লাগাইনি, কারণ অসীমের সঙ্গে তুল্য করলে কত বেরোতো 1/50, যদি এটা 50 হয়, এটা ইনফাইনাইট হলে কত 50 বেরোতো, কারণ 1/∞ মানে তো 0, তাহলে তুল্য রোধটা। তাহলে এই হচ্ছে আমাদের অঙ্ক। এটা কত নম্বর অঙ্ক করলাম আমরা, 4-1টা করে ফেললাম সেট 2। তো সেট 1 সেট 2 বেশ কিছু অঙ্ক দেখিয়ে দিলাম, তো তোমরা একটু অঙ্কগুলো করে নেবে ঠিক করে। আর যেগুলো উত্তর, একটা উত্তর তো কাজ দেওয়া থাকলো 7 নম্বরটা, হ্যাঁ 7এরটা, আর 3-এর অঙ্কটা উত্তরটা 9:16 আসবে, আমি আবার বলছি। তো তোমরা একবার দেখে নেবে তোমাদের ছায়া থাকলে সেখানে কত করে দেওয়া আছে। তো আর যদি ওখানে অসীম রোধ না দিয়ে অন্য কোনো রোধ ধরে করে তাহলে উত্তর আলাদা আসতে পারে, কিন্তু এখানে প্রশ্নে ভোল্টমিটারের রোধটাকে অসীম রোধই বলে দিয়েছে। এখানে তাই বলেছিল, দেখো বলেছে প্রায় অসীম রোধের সি বিন্দুতে একটি অসীম রোধের একটি ভোল্টমিটারকে যুক্ত করা হবে। প্রায় অসীম বলতে কিছু হয় না, প্রায় অসীম মানে ইনফাইনাইটই ধরতে হবে, অন্য কোনো উপায় নেই, ফাইনাইট কোনো ভ্যালু আমরা ধরতে পারবো না। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এখানে শেষ করছি। তোমরা অঙ্কগুলো ভালো করে নেবে, থিওরিটা ভালো করে বুঝে নেবে। আমাদের কার্শফের সূত্র সংক্রান্ত যা যা বিষয়গুলো ছিল আমি সেকেন্ড ভিডিও ক্লাসে আজকে শেষ করে দিলাম। এরপর আমরা তড়িৎ চুম্বকত্ব শুরু করব, ইলেকট্রোম্যাগনেটিজম। তোমরা চেষ্টা করলে আমার ভিডিও চ্যানেলে ইলেকট্রোম্যাগনেটিজমের ম্যাগনেটিক এফেক্ট অফ স্টেডি কারেন্ট বলে একটা আমার আছে, প্লে লিস্টে দেখবে, ওখানে আছে, ওখানে অনেক কটা ভিডিও আমি আবার করাবো, নতুন করে আবার ভিডিওগুলো তৈরি করব। তোমরা এই ভিডিও দেখতে পারো, আগেরগুলোও দেখতে পারো, যেটা খুশি। এই ভিডিওগুলো আরও বেশি স্পষ্টভাবে অঙ্কগুলো করিয়ে দিচ্ছে, ওখানে হয়তো অঙ্কগুলো করানো নেই, তো যেটা হয় নতুনগুলো দেখাই পারো। ঠিক আছে, আজকে ক্লাস এখানে শেষ করছি। সবাই মন দিয়ে পড়াশোনা করো যাতে পরবর্তীকালে, কারণ এখন আমাদের কিছু করার নেই, এভাবেই পড়াশোনা করতে হবে। দেখতে থাকো এবং ভালো করে পড়ে নিতে থাকো। আমরা নেক্সট দিন তড়িৎ চুম্বকত্ব বা ইলেকট্রোম্যাগনেটিজম, ম্যাগনেটিক এফেক্ট অফ স্টেডি কারেন্ট শুরু করতে চলেছি। ঠিক আছে, আজকে আলোচনা এখানেই শেষ করে দিলাম।